আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ কথা? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে আমরা সেম ভাবে পি প্লাস এর ঘনমাত্রা বের করতে পারি, যেটা হচ্ছে পি প্লাস এর ঘনমাত্রা কত হবে, 0.01 ইন্টু ভি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2v। ঠিক আছে, এই ভ্যালুটা আসতেছে তোমার 0.005। সো আমরা লিখতে পারি 5 ইন্টু 10⁻³ এটাকে একবারে। সো এটা হচ্ছে আমাদের পি প্লাস এর ঘনমাত্রা। সো এটা যদি আমাদের পি প্লাস এর ঘনমাত্রা হয়, এখন সেম ভাবে আমরা বলতে পারি যে এটাই আসলে আমাদের কিউ মাইনাস এর ঘনমাত্রা। কিউ মাইনাস এর ঘনমাত্রা সেম আমাদের, সেটা হচ্ছে 5 × 10⁻³ দেখো আমরা কিন্তু আমাদের সবগুলো আয়নের ঘনমাত্রা চলে আসছে। এখন কি করব বলতো, আমরা যখন এম কিউ এর কেআইপি বের করব তখন কি করব, এম এবং কিউ এর ঘনমাত্রা দুটাকে গুণ করি। সো একটা ঘনমাত্রা পাচ্ছি এখান থেকে হচ্ছে সেম ভ্যালু, মানে কেআইপি ভ্যালুটা কিন্তু সেমই হবে এখানে দেখো। সো এম কিউ এর ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ভ্যালু, তোমার ভ্যালুটা আসতেছে কত, সো আমরা যদি এটা গুণ করি ভ্যালুটা আসতেছে হচ্ছে 7.5 ইন্টু 10⁻⁴। এটা হচ্ছে এম কিউ এর কেআইপি। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা যদি পি এন এর কেআইপি বের করি, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের সেম 7.5 ইন্টু 10⁻⁴। এখন এটা কম্পেয়ার করো তো যে কোনটা অধক্ষেপ পড়বে, কুইকলি বলে ফেলো ভাইয়া দেখি। দুইটা শুনবো। হ্যাঁ আপু, হ্যালো, তোমরা একটু ভ্যালুগুলো দেখো তো যে কোনটা অধক্ষেপ পড়বে আসলে। আমাদের কেআইপি ভ্যালু কোনটার চেয়ে বেশি, এম কিউ এর কেআইপি দেখো 3.5 ইন্টু 10⁻⁴। এই এম কিউ এর ক্ষেত্রে দেখো কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, রাইট? এম কিউ এর ক্ষেত্রে কেআইপি ইজ এমকিউ পড়বে আবার কিন্তু টিএন এর পড়বে না, পিএন এ, মানে এমএন এর পড়বে না। হ্যাঁ হ্যাঁ, পিএন এ পড়বে না, ঠিক আছে। সো এটা যেহেতু কেআইপি আমার কেএসপি কে ক্রস করে গেছে, তার মানে এটা অধক্ষেপ পড়বে। আর কেএসপি পরেরটা ক্ষেত্রে দেখি তো, পরেরটা ক্ষেত্রে দেখো পিএন এর ক্ষেত্রে দেখো কেআইপি ইজ লেস দেন কেএসপি, তার মানে এখানে অধক্ষেপ পড়বে না। সো এখানে অধক্ষেপ কে পড়ছে, পিকিউ পড়ছে। ক্লিয়ার, সবাই বুঝছি আমরা? এগুলো সবই ছিল বোর্ডের প্রবলেম। হ্যালো। জি জি ভাইয়া। ভাই আছি। ভাইয়া তোমাদের সাথে আরেকটা, আরো দুইটা ম্যাথ একটু শেয়ার করি, সেটা হচ্ছে বড় ম্যাথে আজকে আর যাচ্ছি না। ভাইয়া কুইজে কেমন ম্যাথ দিবে? কুইজে হচ্ছে তোমার কেমিস্ট্রি কুইজের কথা যদি বলি, আচ্ছা এটা ক্লাসের শেষে বলতেছি কুইজের কথাগুলো। আচ্ছা, 4 নম্বর ম্যাথটা দেখি আমরা। 4 নম্বর ম্যাথে দেখো 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা গুণফল দেয়া আছে এবং বলছে যে প্রতি 100 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট দ্রবীভূত আছে সেটা নির্ণয় করো। সো ম্যাথটা দেখে কি মনে হচ্ছে, তোমরা পারবা? দেখো ম্যাথটা একটু ভালো করে পড়ে দেখো তো। 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা গুণফল দেয়া আছে এবং প্রতি 100 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম সালফেট আছে, ক্যালসিয়াম অক্সালেট আছে সেটা বের করতে বলা হয়েছে। সেটা পাওয়া সম্ভব না? একটু দেখে বলো জি তো ভাইয়া। কিভাবে করতে পারি আমরা এটা, স্টেপ গুলো বলো কে একজন। আচ্ছা, এখানে একটু দেখো আমাদের যে ক্যালসিয়াম, হ্যাঁ বলো বলো। দ্রাব্যতা বের করতে হবে প্রথমে। হ্যাঁ অবশ্যই, তারপর ভাই ওই দ্রাব্যতা 100 ml ওইটা হবে। হুম, দেন তারপর ঐকিক নিয়মে তারপর 100 ml। হ্যাঁ জি। এরপর, এরপরও কিন্তু কাজ আছে। দ্রবণ থেকে দ্রাবক মানে দ্রাবক বাদ দিতে হবে। না না না, ওইসব কিছু না। আচ্ছা দেখো আচ্ছা, লাস্ট স্টেপটা তোমরা দেখো। তো আমি শুরু করি প্রথমে ম্যাথটা, যে 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা গুণফল দেয়া আছে, ঠিক আছে। সেটা আমাদের সলিড। সো এখান থেকে আমাদের ক্যালসিয়াম 2 প্লাস অ্যাকুয়াস আর আমাদের C2O4 2 মাইনাস অ্যাকুয়াস উৎপন্ন হচ্ছে, রাইট? সো এখান থেকে আমাদের মাইনাস এস প্লাস এস আর প্লাস এস, কারণ 1:1 রেশিও। তারপর আমরা বলতেই পারতেছি যে এখানে আসলে দ্রাব্যতার গুণফল হচ্ছে এস স্কোয়ার, আর দ্রাব্যতার গুণফলের মান দেয়া আছে, এটা দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে। সো এখান থেকে যদি আমরা এস এর মান বের করি, খুব ইজিলি বের করে ফেলতে পারবো দ্রাব্যতার মানটা। সেটা অ্যাকচুয়ালি কি পাচ্ছে, এই দ্রাব্যতার মানটা একটু দেখো তো। এই যে দ্রাব্যতা মানটা আসতেছে সেটার এককটা কি, মোল পার লিটার না? সো এটা যদি আমাদের মোল পার লিটার হয়, এটার এককটা হচ্ছে আমাদের মোল পার লিটার।
সো 1 লিটারে এত ভাইয়া মোল। কোশ্চেনে তো মোল স্কয়ার বা লিটার স্কয়ার দেওয়া আছে। ওইটা দ্রাব্যতা গুণফল ভাইয়া, দ্রাব্যতা গুণফল। তুমি যখন মোল স্কয়ার দেখো, তুমি এখন রুট করতেছো না এই ভ্যালুটাকে, দ্রাব্যতা গুণফলে যে এককটা আছে যেটা হচ্ছে মোল স্কয়ার, তুমি পাশে লিখে রাখলাম, যাও তোমাদের আরো বুঝতে সুবিধার জন্য। আমি এটাকে একটু সরায় নিয়ে আসি নিচে। ধরো হচ্ছে পাশে লেখা আছে মোল স্কয়ার লিটার ইনভার্স 1, তুমি এখন রুট করতেছো এই ভ্যালুটাকে, রাইট? সো এই ভ্যালুটাকে যখন রুট করতেছো তখন কি হয়ে যাচ্ছে, মোল স্কয়ার মোল হয়ে যাচ্ছে লিটার ইনভার্স 2, লিটার ইনভার্স 1 হয়ে যাচ্ছে, বুঝছো ভাইয়া? ঠিক সেম ভাবে যখন দ্রাব্যতা গুণফল লিখতে তখন স্কোয়ার করতে, তখন এই এককগুলো স্কোয়ার হয়ে তোমার মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 হচ্ছে। ঠিক তোমার যখন হচ্ছে 4s কিউব হয় তখন আসলে হয়ে যায় মোল কিউব লিটার ইনভার্স 3। যখন তোমার হয়ে যায় সেম ভাবে 27s টু দি পাওয়ার 4 তখন হয়ে যায় মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। সো এটা পাচ্ছি আমরা এস এর ভ্যালু। অর্থাৎ এই এস এর ভ্যালুটা যেটা আসতেছে দ্রাব্যতা, সেটা আসলে 1 লিটারে বা 1000 ml এ সম্পৃক্ত 1000 ml দ্রবণকে সম্পৃক্ত করতে আমাদের দ্রবের পরিমাণ দেয়া আছে। সম্পৃক্ত করতে আমাদের দ্রব লাগবে হচ্ছে, দ্রব আছে হচ্ছে তোমার এখানে এত ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল। সো এটা হচ্ছে 1000 ml এর জন্য, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা 10 to the power ভাই এখানে যদি আমি 100 মিলিলিটারকে লিটারে নিয়ে তারপর গুণ করে দিতাম তাহলে তো লিটার লিটার কাটা চলে যেত না। 100 ml এ যদি নাও, আরেকবার বলো তো। বললাম যে 100 ml কে আমি যদি এখন লিটারে নিয়ে, এটা তো মোল লিটার ইনভার্স 1 আসছে, তাহলে এটা হ্যাঁ, সাথে একই যদি কথা একই কথা একই কথা, সমস্যা নেই, এটা সেম অ্যান্সারই হবে। হ্যাঁ, এটা লাস্টে কি আণবিক ভর দ্বারা গুণ করতে হবে? তারপর তো ভাইয়া 6.023 দিয়ে। হ্যাঁ, তুমি সেই কাজটা অবশ্যই করতে পারবা। তুমি এখানে মোল পার লিটার কে না, তুমি লিটারকে এখানে ধরলা হচ্ছে এই যে এটাকে ধরলা হচ্ছে 0.1 লিটার, এটাকে গুণ করলা, লিটার লিটার ক্যান্সেল আউট হয়ে গেল, সেটাও অবশ্যই পসিবল, একই অ্যান্সারে আসবে। তো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো তো? সো এখান থেকে ভ্যালুটা আসতেছে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100 ইনটু হবে আমাদের 100 মোল। সো সেম, এটা যখন তুমি ক্যান্সেল আউট করতেছো তখন এখানে হয়ে যাচ্ছে তোমার এই ভ্যালুটা দাঁড়াচ্ছে তোমার এখানে দাঁড়াচ্ছে 10 অর্থাৎ 0.1 যেটা হচ্ছে আর কি। সো এখান থেকে তুমি খুব সহজেই আসলে বলতে পারবা যে 100 ml এ কত মোল আছে। সো 100 ml এ তুমি দেখো 10 টাকে যখন উপরে উঠে যাবে 10 ইনভার্স 1 হয়ে যাবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার মাইনাস 6 হচ্ছে এত মোল। এটা হচ্ছে 100 ml। এই 100 ml মোল পেলাম। এখন একটু বলো তো, ক্যালসিয়াম অক্সালেটের আণবিক ভর দিয়ে আমাদের গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে, যেহেতু আমাদের গ্রামে প্রকাশ করতে হবে? ভাই গুণ করতে হবে। এক্স্যাক্টলি, গুণ করতে হবে, কারণ আণবিক ভরকে আমরা কি বলি, গ্রাম পার মোল। সো মোল আর মোল কাটা চলে যাচ্ছে, গ্রাম পড়ে থাকতেছে। সো এখানে কি করতেছে, এই ভ্যালুটার আণবিক ভর কত, ক্যালসিয়ামের 40, কার্বনের 12 ইন্টু 2 আর অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4। সো ভ্যালুটা কত আসে দেখো তো, 128। 128 আসতেছে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেটের আণবিক ভর। সো ক্যালসিয়াম অক্সালেটের আণবিক ভর অর্থাৎ তুমি এটা দিয়ে যখন গুণ করতেছো তখন খুব সহজে তোমার হচ্ছে 128, আর এখানে তো মোল অলরেডি প্রেজেন্ট আছে, 128 গ্রাম পার মোল। এই মোল আর এই মোল কাটা, দেন গ্রামে অ্যান্সার চলে আসবে। সবাই বুঝছি আমরা এই ম্যাথটা? এটাই হচ্ছে অ্যান্সার। সবার ক্লিয়ার? জি ভাইয়া। একদমই সহজ ছিল। এখন এই পরে ম্যাথটাতে আসি আমরা। এই ম্যাথটা একটু দেখি, তার একটা সেকেন্ড আমি কপি করে নিই ম্যাথটা। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো আমি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে তোমার হচ্ছে 58.5 গ্রাম ইথানোয়িক অ্যাসিড দ্রবীভূত আছে। দ্রবণের ঘনত্ব দেয়া 1.005 গ্রাম পার এমএল। যদি দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। একদমই সহজ ম্যাথ, তোমরা যদি একটু কোশ্চেনটা ভালো করে পড়ো তাহলে দেখবে যে এটা ঐকিক নিয়মের ম্যাথ। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে তোমার 58.5 গ্রাম ইথানোয়িক অ্যাসিড আছে, ঠিক আছে? আচ্ছা, এই ইনফরমেশনটা তোমার দেয়া আছে। আর দ্রবণের ঘনত্ব দেয়া আছে, দ্রবণের ঘনত্ব, তার মানে এখান থেকে যে প্রতি লিটার দ্রবণ, এই প্রতি লিটার দ্রবণ অর্থাৎ 1 লিটারকে তুমি যখন আসলে 1 লিটারে যখন তুমি ঘনত্ব দিয়ে গুণ করবা, 1 লিটার বা হচ্ছে আমাদের 1000 ml, 1000 ml কে যখন তুমি এই ঘনত্ব মানে দিয়ে মোল গুণ করবা। পরিমাণটা থাকবে, হ্যাঁ বলো আপু। তখন কি শুধু মোলটা থাকবে না? না না, মোল না, দেখো এমএলটা কাটা চলে যাচ্ছে, গ্রাম থাকতেছে। ভাই এখানে এমএল লিখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 লিটার হচ্ছে তোমার 1000 ml, ওইটা থেকে লিখতেছি।
1 লিটার হচ্ছে আমাদের 1000 ml। আচ্ছা দেখো, 1 লিটারে ভর বের করতেছি আমরা, 1 লিটার দ্রবণের ভর। তো 1 লিটার হচ্ছে আমাদের 1000 ml, আর দ্রবণে ভর দেয়া বা ঘনত্ব, দ্রবণের ঘনত্ব দেয়া হচ্ছে তোমার 1.005 গ্রাম পার ml। সো ml আর ml ক্যান্সেল আউট হয়ে গেল এবং এখান থেকে আসতেছে 1005 গ্রাম। এটা হচ্ছে তোমার দ্রবণের ভর, ঠিক আছে, পুরো দ্রবণের ভর। তাহলে দেখো তোমার 25°C তাপমাত্রায় তোমার 1005 গ্রাম দ্রবণে ইথানোয়িক অ্যাসিড আছে হচ্ছে আমাদের 58.5 গ্রাম। এখন শতকরা পরিমাণ জানতে চাইছে, তার মানে তো অবশ্যই বুঝতে পারতেছে একদমই সিলিম্যাট। 1005 গ্রাম দ্রবণে আমাদের ইথানোয়িক অ্যাসিড আছে। মাঝে মধ্যে একটু সহজ ম্যাথও করাতে হয় না, এই জন্য আজকে এই ম্যাথগুলো লাস্টের দিকে যে ম্যাথগুলো একদমই সোজা আসছে। সো 1005 গ্রাম দ্রবণে তোমার ইথানোয়িক অ্যাসিড দেওয়া আছে 58.5 গ্রাম। এরপরে দেখো আমাদের হচ্ছে শতকরা পরিমাণ যেহেতু 100 গ্রাম দ্রবণে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আমাদের 58.5 ডিভাইডেড বাই হচ্ছে 1005 ইনটু হচ্ছে আমাদের 100 গ্রাম। সো এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ। সবাই বুঝছি? হ্যালো। সো অ্যান্সার আসতেছে 5.82%। সো এটা হচ্ছে আমাদের শতকরা পরিমাণ। আচ্ছা এরপরে ম্যাথটা কোনটা আসছে একটু দেখে নেই। এরপরে ম্যাথটা একদমই সহজ, তোমরা আশা করি পারবা, বাট এই ম্যাথটা দিয়ে শেষ করবো, এটা না, এটা 7 নাম্বার ম্যাথটা করে, এটা দিয়ে শেষ করি। 7 নাম্বার ম্যাথটা একটু আনি। দেখো এখানে এটা কাইন্ড অফ তো অবজেক্টিভ টাইপের ম্যাথ, যে হচ্ছে আমরা কেএসপি আর কেআইপি যে প্রবলেমটা সেই প্রবলেম উপর বেস্ট করে অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে, যে নিচের কোনটিতে ক্যালসিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে, নিচের কোন অবস্থায় আমাদের নিচের কোন দ্রবণে আসলে ক্যালসিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে, যেখানে ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি মান দেয়া আছে। সো কি করবো আমরা বলতো এখানে, এটা একটু চিন্তা করো তো সবাই। আমি 1 মিনিটের এখানে কেআইপি এর মান বের করে ফেলবো। এআইপি গুণ করে বের করে দেখবো। একটু করো সবাই। আমি 1 মিনিটের জন্য রেকর্ডিং পজ করতেছি, তোমরা সবাই একটু ট্রাই করো, দেন আমাকে অ্যান্সারটা বলো, কারেক্ট অ্যান্সারটা কি হবে। এই যে দেখো তোমার দরকার হচ্ছে কে আইপি এর ভ্যালু, রাইট? সো কে আইপি এর ক্ষেত্রে কি করবা, সো কে আইপি তোমার ইকুয়েশনটা কি হবে, ক্যালসিয়াম 2+ আর আমাদের ফ্লোরাইড উপরে স্কোয়ার। দেখো স্কোয়ারটা দিতে যদি ভুলে যাও দেন তোমার অ্যান্সার ভুল চলে আসবে। সো আই থিংক যাদের ভুল হয়েছে তারা হয়তো ভুলে স্কোয়ারটা বাদ দিয়ে দিছো। সো ক্যালসিয়াম ফ্লোরাইডের ইকুয়েশনে ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে ক্যালসিয়াম 2+ আর আমাদের 2 ফ্লোরিন মাইনাস। সো এটা হচ্ছে আমাদের। এখন একটু খেয়াল করি কে আইপির যেহেতু আমরা ইকুয়েশনটা দেখলাম, সো আমাদের ক্যালসিয়াম, আমি যদি এটা একটু পাশে রেখে দেই, ভাইয়া কেআইপির মান ছোট হলে কেআইপির মান বড় হলে না ওদেরকে পড়ে? কে আইপি মান বড় হলে অধক্ষেপ পড়ে, কে আইপি যদি গ্রেটার দেন কেএসপি হয় তাহলে অধক্ষেপ পড়বে। আচ্ছা তাহলে ভাই এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা এটা দেখো, ক্যালসিয়াম 2+ 10⁻⁴, কোনো চেঞ্জ নাই। আর ফ্লোরিন যখন বসাবা তখন স্কোয়ার করতে হবে 10⁻⁸ স্কোয়ার করে, তাহলে কত হচ্ছে 10⁻12। এটা ভ্যালুটা ছোট হচ্ছে তোমার কেএসপি থেকে, সো অধক্ষেপ পড়বে না। সেকেন্ড এক্সাম্পলে আসো 10⁻3, তারপরে ফ্লোরিনের উপর স্কোয়ার হচ্ছে 10⁻10, সো ভ্যালু হয়ে যাচ্ছে 10⁻13, অধক্ষেপ পড়বে না। তারপরে দেখো 10⁻2, দেন আবার ফ্লোরিনের উপর স্কোয়ার হয়ে যাচ্ছে 10⁻6, দেখেছো এখানে অধক্ষেপ পড়ে গেছে 10⁻8, অর্থাৎ কেআইপি ভ্যালু বেশি হয়ে গেছে। 10⁻8 এই ভ্যালুটা যেহেতু হচ্ছে তোমার এখানে ছোট মানে -8, তারপরে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি বড়, আর এখানটা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ছোট কেএসপি এর ভ্যালু। আর লাস্ট এক্সাম্পলটা দেখো তোমার 10⁻8 আর 10⁻6, সো হচ্ছে 10⁻11, তার মানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে তোমার 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, কারণ এখানে কেআইপি ভ্যালু কেএসপি ভ্যালুকে অতিক্রম করে যাচ্ছে। বুঝছি সবাই? জি ভাই, আমি মাইনাস গুলাই করছি। ও আচ্ছা, আমার ভাই এই জিনিসটা খুব ভুল হয়েছে, মানে করতে গেলে এই যে 10⁻⁸ যে 10⁻10 থেকে বড়, সেটা আমি মাঝে মাঝে গুলাই। মাইনাস দেখলে বুঝবা যে তুমি যেটা চিন্তা করতেছো তার উল্টাটা হবে। সো মাইনাস আমি হ্যাঁ, এই মাইনাসের বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে নরমালি যখন 10⁻10 থাকে তখন তো অবশ্যই সেটা 10⁻8 থেকে বড়, যদি এখানে মাইনাস চলে আসে দেন তো সম্পর্কটা ইনভার্স হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাসে? আজকে আর নতুন ম্যাথ করাচ্ছি না, কারণ এই পরে ম্যাথগুলোতে বেশ জটিলতা আছে, এই জন্য আজকে আর নতুন ম্যাথ ধরতেছি না। সবাইকে একমত নাকি আরো ম্যাথ করতে চাও?
ভাই আজকে একটু পড়ি।